আহ আমরা লিগে চলে আসছি একদম যথাসময়। তো আশা করব যে তোমরা সবাই খুব দ্রুতই জয়েন করবা, এবং আমরা দ্রুতই লাইভ সেশনটা শুরু করব, এবং খুব দ্রুতই শেষও করে দিব। কারণ এখন তোমাদের আজকে এক্সামের পরবর্তীতে আসলে আমরা চাচ্ছি না যে বেশি সময় নিতে। তো সবাই একটু দ্রুত জয়েন করো, এবং লিংক গুলো আমরা শেয়ার করে দিই। ততক্ষণে তোমরা একটু জয়েন করো, তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে একটু যোগাযোগ করে নিতে পারলে এই সময়। আশা করি এটা তোমাদের জন্য খুব উপকার হবে। আর তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার জন্য আছি, আমি এবং গোলাম রাব্বি থাকবো। তো তোমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে প্রস্তুত থেকো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। ওকে। আচ্ছা, একটা বিষয় যে সাউন্ডটা কি ক্লিয়ার আসতেছে কিনা, ঠিক আছে? সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা, আমরা বেশি সময় নিব না তোমাদের। তোমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে রেডি থাকতে পারো। আচ্ছা। ওকে। তো আমরা কিন্তু আজকে আমাদের অনলাইন যে এক্সাম ব্যাচ, সেটারও একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরকে জানাইতে পারি যে আমরা তোমাদের জন্য কি নিয়ে আসতেছি। সেটাও থাকতেছে আজকে। তো সবাই জয়েন হয়ে যাও। ওকে। আর আমাদের সাথে এখনই গোলাম রাব্বি জয়েন করবে। তো আমি একটু আজকের এক্সামের বিষয়ে একটু কিছু কথা বলি যে ঢাকা ভার্সিটির যে অ্যাডমিশন কোয়েশ্চেনটা ছিল, আমরা দেখলাম। তো দেখা গেছে যে মেইনলি আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটা আমার কাছে যতটুকু আমি দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে যে কেমিস্ট্রি এবং বায়োলজি পার্টটা ইজি ছিল। এবং যারা ইংলিশ দেখাইছো, আমার মনে হয় ইংলিশ কোয়েশ্চেনটাও যথেষ্ট ইজি ছিল। ইজিলি আমার মনে হয় 12টা অ্যান্সার করা যেতে পারে এখান থেকে। দুই একটা প্রশ্ন একটু থাকবে এদিক ওদিক, সেটা তো ঠিক ছিল। এবং তোমাদের অনেকের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে ফিজিক্সের রিটেনটা অনেকের নাকি একটু খারাপ হয়েছে আর কি। তো আশা রাখতে হবে, কারণ যেহেতু এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মানে পাস মার্কের যে নিয়মটা এটা চেঞ্জ করছে, যার কারণে দেখা গেল যে তাদের এবার মানে পাশের সংখ্যাটা বাড়তে পারে, কিন্তু যে সিরিয়ালটা এটা দেখা গেল এবার সিরিয়ালটা অনেক বেশি আসবে অনেকের। আগে যে মার্কে যে সিরিয়ালটা আসতো, এখন সেটা নাও আসতে পারে। ঠিক আছে। তো তোমাদের যে প্রশ্ন থাকবে তোমরা একটু আলোচনা মানে খুব দ্রুত আমাদের কমেন্ট করে জানাও, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তীতে অনেকের এক্সাম আছে সিইউ তে, তার আগে আরেকটা এক্সাম আছে 28 তারিখে। সেটা হলো ডেন্টাল এবং সাস্টেও এক্সাম আছে। তো ডেন্টাল এক্সাম যারা মেডিকেল দিছো, তারা অনেকেই ডেন্টাল কে টার্গেট রেখে এতদিন পড়াশোনা করছো। তো আশা করি যে তোমাদের যে ডেন্টাল এক্সামটা আছে এটা ভালো হবে। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি যে তোমরা ডেন্টালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো খুব ভালো করে দাও, কারণ মেডিকেল কোশ্চেনটা যে স্ট্যান্ডার্ড হয়েছে, ডেন্টাল কোশ্চেনটাও আশা করি তেমনই হবে। তো বিশেষ করে জিকে ইংলিশের জন্য তেমন বেশি পেইন নেওয়ার দরকার নাই। জিকে ইংলিশটা নর্মালি হবে। তোমরা একটু এই যে রিসেন্ট এক্সাম গুলো হয়েছে না, এটা একটু তোমাদের একটু বলে দিই, এটা খুব খেয়াল রাখো। যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল, তাই না, আর্টস ডিপার্টমেন্টের। ঢাকা ইউনিভার্সিটির মানবিক বিভাগের পরীক্ষা হয়ে গেছে। তো যে সকল বিশ্ববিদ্যালয় দেখতেছো যে জিকে রিলেটেড সাবজেক্ট গুলো আছে, সেই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার ওই জিকে গুলো একটু পড়ে যাও। তো ওই টাইপের যে দেখতেছো যে কোথা থেকে রিসেন্ট কোশ্চেন গুলা দিচ্ছে, যেমন আবু সাইদ নিয়ে, বা আমাদের জুলাই বিপ্লব নিয়ে, বা আমাদের উপদেষ্টা নিয়ে প্রশ্ন আসতেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ছিল যে উপদেষ্টায় তোমার নারী উপদেষ্টার সংখ্যা কত, যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে নারী উপদেষ্টার সংখ্যা কত। তো এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে। আমি একটু গোলাম রাব্বিকে জয়েন করাই দিই। একটা। ওকে। ঠিক আছে। তো তোমাদের সাথে কিন্তু এখন গোলাম রাব্বিও জয়েন করতেছে, তো তোমাদের প্রশ্নগুলো করে ফেলো। ফারদিন আমাদের একটা কমেন্ট করছে যে সাস্টের জন্য কিছু গাইডলাইন ফারদিন চাচ্ছে। তো আশা করি গোলাম রাব্বি এসে এটা অ্যান্সার দিবে। আহ আমি একটু একটু ওয়েট করো, দেখি অ্যাড হয়েছে কিনা।
ইনভাইট পাঠানো হয়েছে, গোলাম রাব্বি তুমি জয়েন করো দ্রুতই। ওকে, তো সাস্টের বিষয়ে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে সাস্টের ক্ষেত্রে তুমি কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। সাস্টের কোশ্চেন ব্যাংক গুলো অ্যানালাইসিস করলে, আচ্ছা গোলাম রাব্বি আমাদের সাথে জয়েন করছে। তো ওকে, গোলাম রাব্বি তুমি একটু এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দাও যে সাস্টের ক্ষেত্রে কি করলে ভালো হয়। সাস্টের ক্ষেত্রে, আচ্ছা এই কোশ্চেনটার অ্যান্সার আমরা একটু পরে দিব আর কি, ওকে ওকে, সবগুলোর ক্ষেত্রে আমরা এটা আলাদা একটা কোশ্চেন রাখছি। আচ্ছা তাহলে তুমি একটু আমাদের কোর্সের বিষয়ে আলোচনা করো। ওকে, তার আগে আপনাকে দেখা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার আসতেছে কি? ওকে, দেখা তো দেখা যাচ্ছে। ক্যামেরা অফ মনে হচ্ছে। আমারটা আমার মনে হয় ঠিক আছে। ওকে, আচ্ছা আমি হলো গোলাম রাব্বি, এখন পড়াশোনা করছি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, এবং 2021 সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলাম। তো আজকে তোমাদের সামনে আমি হলো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সামনে কি করণীয় সেটা সম্পর্কে। তো সেটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা তোমরা অবশ্যই জানো যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হবে হলো 12ই এপ্রিল, এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে হলো 26 এপ্রিল, এবং জিএসটি পরীক্ষাটা হবে হলো 9ই মে। তো তোমাদেরকে খুবই ভালো মতো এই ডেট গুলো জানতে হবে। কেন ডেট গুলো জানতে হবে? কারণ এই ডেট গুলো জানার পরেই তোমার প্রস্তুতিকে সাজাতে হবে। আমি তোমাদেরকে যদি একটু সহজ করি, যে তোমরা অবশ্যই জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে হলো শর্ট সিলেবাস থেকে। তুমি বিগত 2-3 বছর খেয়াল করলেই দেখবা, আমি যদি একেবারে উল্লেখ করে বলি তাহলে বিগত 2 বছরে শর্ট সিলেবাসের বাইরের থেকে কোশ্চেন আসার তেমন কোনো রেকর্ড নেই। দুই একটা টপিক কোশ্চেন আসছে যেটাও তোমার শর্ট সিলেবাসে টপিক রিলেটেড। এখন সবার আগে পরীক্ষাটা কিন্তু কৃষি গুচ্ছেরই হচ্ছে, তাহলে আমাদের প্রস্তুতিটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। কেন? কারণ আমরা যদি 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেগুলোকে যদি খুব ভালো মতো শেষ করি, তাহলে দেখা যাবে যে আমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাটা খুব ভালো হওয়ার একটা চান্স আছে। এরপরে যদি বলি তোমাদেরকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলো 26 এপ্রিল, তাহলে আমরা 12 থেকে যদি 26 এপ্রিল হিসাব করি, এর মধ্যে আরো অনেক কয়টা দিন আমরা সময় পাবো। তো সেখানে আবার দেখা গেছে যে আইসিটি কোশ্চেনটা এক্সট্রা অ্যাড করা হয়েছে ওইখানে 5টা কোশ্চেন। তো তুমি এর মধ্যে খুব ইজিলি যদি আইসিটি অধ্যায়গুলো একটু পড়ো, সিলেক্টিভ টপিক গুলো, তাহলে দেখা যাবে তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে এই সময় আমাদের শুরু করতে হবে, মানে 12 তারিখের পর থেকে আমরা যদি লং সিলেবাসের অধ্যায়গুলো পড়া শুরু করি খুবই অল্প অল্প করে, যে তুমি যদি প্রতিদিন একটা করে পড়ো লং সিলেবাসের অধ্যায়, আর শর্ট সিলেবাস গুলো আবার রিভিশন করো, তাহলে দেখা যাবে যে রাজশাহী ভর্তি পরীক্ষার আগেই তোমার লং সিলেবাসের চ্যাপ্টার গুলো শেষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি বাকিও থেকে যায় তাহলে 26 তারিখের পরেও কিন্তু অনেকটা সময় থাকবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই টাইমে খুব ভালো মতোই শেষ করতে পারবে। আর মানে এই তিনটা জায়গাতে কেন তোমার চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, এটা যদি উত্তর করি তাহলে খুব সহজভাবে আমি বলবো যে কৃষি গুচ্ছ প্রায় 3700+ সিট, এরপরে তোমার জিএসটি তে এখন 4টা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার পরও অ্যারাউন্ড মানে 10,000-এর মতো সিট আছে, এবং রাজশাহী তো প্রায় 1,000-এর মতো সিট আছে। তো সব যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে 14,000+ সিট। তো এই 14,000 সিটের মধ্যে একটা সিট নিজের করে নেওয়া কিন্তু খুব একটা কঠিন না। তুমি যদি একটু টেকনিক্যাল ওয়েতে আগাও, আমি মনে করি যে সিরিয়ালি 3টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি এভারেজ মানের স্টুডেন্টও যদি হয়ে থাকো তাহলে তোমারও চান্স পাওয়া খুবই মানে ইজি, পসিবিলিটি অনেক বেশি, কারণ এখনো প্রায় 2 মাস। আর জিএসটির কথা যদি বলি তাহলে 2 মাসের কিন্তু অনেক বেশি। এই 2 মাসটা কিন্তু অনেক বড় একটা সময়, কারণ সেই এইচএসসি পরীক্ষার পর থেকে এখন পর্যন্ত হিসাব করলে প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে।
এই টাইমে অবশ্যই তোমরা পড়াশোনা করছো, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলা, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং করছো বা আরো যেখানে যেখানে আছে। তো তোমাদের কিন্তু প্রস্তুতি এখন মোটামুটি বই একবার করে হলো, লং সিলেবাস এবং শর্ট সিলেবাস সবকিছু শেষ হয়েছে। শুধু তোমাদেরকে এই টাইমে এনশিওর করতে হবে যে তুমি তিনটা বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে কোশ্চেন আসে সেইগুলো তুমি জানো কিনা। তাহলে আর প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষা এমন না যে যে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ বা 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, এমনও না। তোমার এই তিনটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব সুন্দর একটা ভালো একটা মানে গ্যাপ আছে, যেটাতে তুমি খুব ভালো মতোই চান্স পাওয়ার মতো মানে সম্ভাবনা তৈরি করতে পারো। তো আমাদের আশা থাকবে যে আমাদের সাথে যারা যুক্ত থাকবে বা তোমরা যারা আমাদের কোর্সে থাকবে না, তারাও যাতে একটা মানে ভালো গাইডলাইন পাও, সেটা আমরা আমাদের পেজ থেকে এনশিওর করব। এরপরও আমরা তোমাদের জন্য এই তিনটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা একটা কোর্স আজকে হলো তোমাদের সামনে অ্যানাউন্স করতে যাচ্ছি। সেটা হলো আমাদের এক্সাম ব্যাচ চালু হবে আজকে থেকে, যে জেএসটি, তারপরে হলো এগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুরূপ আমরা এই কোর্সটিকে সাজিয়েছি। প্রথমে হলো আমরা 28 তারিখ পর্যন্ত, এপ্রিল না, মার্চের 28 তারিখ পর্যন্ত হলো তোমাদের সব অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো আমরা শেষ করব শর্ট সিলেবাসের, একেবারে ধরে ধরে একটা দুইটা অধ্যায় করে, যাতে কোনো গ্যাপ না থাকে। এবং এখান থেকে তোমরা কি কি পড়বে, প্রত্যেকটা অধ্যায় কি কি পড়া লাগবে, সেই জন্য এটা যদিও এক্সাম ব্যাচ, এরপরও আমরা তোমাদের জন্য এইখানে মানে টপিক ভিত্তিক অ্যানালাইসিস করে, যেমন এগ্রিতে কোন কোন টপিক থেকে, আমি যদি বলি যে 3 অধ্যায় আমি ধরলাম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, যেদিন তোমাদের মানে পরীক্ষা থাকবে তার আগে আমরা চেষ্টা করব এইখান থেকে কোন কোন টপিক হলো কৃষি গুচ্ছতে প্রশ্ন করে, আমরা সেই টপিক গুলোতে তোমাদের 10 মিনিট বা 15 মিনিট ছোট ছোট কিছু ভিডিও আকারে ক্লাস দিব, যাতে তোমাদের ওই কোশ্চেন গুলো সলভ করার আগে এই ক্লাসটা দেখলে যাতে ওই কোশ্চেন গুলো তোমার জন্য খুব ইজি মনে হয়। তো এর পরে আমরা হলো প্রত্যেকটা কৃষি মানে পরীক্ষার জন্য আমরা অন্তত পক্ষে 5টা মডেল টেস্ট রাখবো, যার দ্বারা তোমার ওই পরীক্ষায় যাওয়ার আগে সম্পূর্ণ প্রশ্ন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এবং তোমার প্রস্তুতিও অনেক বেশি সুন্দর হবে। এইভাবে আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি এবং খুব ধাপে ধাপে আমরা হলো 28 তারিখ বা 12 তারিখ পর্যন্ত, যদি বলি কৃষির আগ পর্যন্ত শর্ট সিলেবাস খুব সুন্দর মতো শেষ করব, দেন আমরা লং সিলেবাস ধরবো এবং শর্ট সিলেবাসকে রিভিশন করব। আর প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের যে মানে এরিয়া ম্যাপিং করব, ওইখান থেকে কি কি কোশ্চেন আছে সেইগুলো তোমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। এইভাবে আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি। তো আমি আশা করি আমাদের সাথে যারা যুক্ত থাকবে তারা অবশ্যই এই তিনটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে, কারণ তোমার চান্স পাইতে হবে, তোমার তো একটা সিট লাগবে, এখানে প্রায় 14,000-এর অধিক সিট। তো একটা সিট পাওয়া কিন্তু খুব একটা কঠিন না। আর আরো কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সামনে আমরা হয়তো এই ভিডিওতে শেয়ার করব, তোমাদের সোহাইব ভাই আছে বা আমি আছি। তো এই টপিক নিয়ে এই পর্যন্তই আলোচনা। সোহাইব। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে সাউন্ড কি আসতেছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার মেবি। ওকে। তো আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমরা যে এরিয়া ম্যাপিং করে তোমাদের যে সাজেশন গুলো দিচ্ছি, এটার আমরা ফিডব্যাক পাইছি। তো ফিডব্যাক থেকে আমরা দেখছি যে স্টুডেন্টরা আমাদেরকে মেসেজ করে জানাইছে যে ভাই আমরা যেগুলা তাদেরকে সাজেশন করছিলাম বা আমাদের পেজে এখনো আছে সেইগুলা, তো তারা আসলে ওইখান থেকে কমন পাইছে। রিসেন্টলি যে ডি ইউনিটের পরীক্ষা হয়েছে, তো সেখানে কিন্তু তারা কমন পাইছে। তো এটা কিন্তু তোমাদের সবার জন্য ওপেন, যে আমরা যে সাজেশন করবো বা আমরা যে কোয়েশ্চেন সলভিং গুলা দিব, এগুলা কিন্তু তোমাদের জন্য ফ্রিতে থাকতেছে। জাস্ট আমরা এক্সাম, জাস্ট শুধুমাত্র যে এক্সামটা তোমাদের জন্য সিরিয়াসলি যাতে তোমরা এক্সামটা দিতে পারো, সেজন্য আমরা জাস্ট নামের মতো একটা কোর্স ফি রাখছি, এছাড়া আর কিছুই না। তোমরা সবাই এক্সাম দাও যাতে তোমাদের যে অবস্থা এটা জানতে পারো। এবং আরো বড় বিষয় হলো, তোমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, একবার বই পড়া হয়ে গেছে, এখন জাস্ট তুমি তোমার এইটা এনশিওর করো যে তোমার যে সমস্ত জিনিসগুলো জানা আছে সেগুলো তুমি ভুল করছো না। আজকে ঢাকা ভার্সিটির বায়োলজি কোয়েশ্চেন যতটা ইজি আসছে, তারপরে দেখা গেছে যে অনেকেই কিন্তু ইজি কোয়েশ্চেন গুলো ভুল করছে। এর পিছনে কারণ হলো প্র্যাকটিসের অভাব। জানা জিনিস ভুল করলে কিন্তু তুমি তোমার একটা সিট কিন্তু এনশিওর করতে পারতেছো। অর্থাৎ আমাদের টার্গেট এটা থাকবে, আমি যে জিনিসটা পারি সেটার জন্য আমার এক্সাম হলে যে ভুল না হয়। ঠিক আছে? তো আমি মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। হ্যাঁ। তো তাহলে আমি বলতে চাই যে আমাদের এ বাদেও সামনে আরো অনেক প্ল্যান আছে। তো তোমরা তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো করতে পারো, করতে থাকতে পারো। এছাড়াও আমি এখানে আমাদের পিছিয়ে পিছিয়ে লিখে রাখছি যে আমরা আসলে কি কি ভাবে এক্সাম গুলো নিব, কয়টা এক্সাম থাকবে। আমাদের যে পোস্ট আছে এখানে আমাদের কোর্স প্ল্যানটাও দেওয়া আছে, এখানে যে কিভাবে আমাদের কোর্স প্ল্যান সাজানো হয়েছে। এবং এ বাদেও
তোমরা আমাদের গাইডলাইন সবসময় পাবা, যে কোনো প্রশ্ন যে কোনো প্রয়োজনে আমরা তোমাদের সাথে আছি। আচ্ছা, তো গোলাম রাব্বি আর কিছু বলতে পারো যদি তুমি চাও। একটা বিষয় আসলে ওদের সাথে শেয়ার করা উচিত, ওদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে, বা এই সামনে যে পরীক্ষাগুলো আছে সেইখানের সাবজেক্টগুলোর সাথে ওরা কিভাবে রিলেশন তৈরি করবে সেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যেমন কৃষিগুচ্ছ যদি চিন্তা করে, যারা বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল, তো তাদের মধ্যে দেখা যায় যে বেশিরভাগই চান্স পায়নি। তাদের একটা বড় ইচ্ছা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের পরে কৃষিতে তারা ভালো করবে। তো ইতিমধ্যে ডি ইউনিটেরও পরীক্ষা শেষ, সেখানে রেজাল্ট দিয়ে দিছে, সিটও অনেক কম। তার মানে এখন দেখা যায় যে সবারই একটা টার্গেট যে কৃষিগুচ্ছ অন্তত পক্ষে একটা সিট নিশ্চিত করে এরপরে হলো সেকেন্ড টাইম বা অন্যান্য কিছু চিন্তা করা। তো সেই ক্ষেত্রে তাদের মাথায় রাখতে হবে যে এখানে 100-র মধ্যে 20 মার্ক কিন্তু ম্যাথ অবশ্যই দাগাইতে হবে। এখন সে যদি চিন্তা করে, অন্যান্য বছর দেখা যায় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কৃষিগুচ্ছর ভর্তি পরীক্ষা হয়, তার মানে সব একবারে টেনশন মাথা থেকে থাকে না। তখন দেখা যায় যে প্রস্তুতিটা বা 1 মাস ম্যাথ পড়ার সময় থাকে। তো এই ক্ষেত্রে যদি কেউ এই ম্যাথটাকে খুব বেশি হাইপ করে ফেলে বা খুব বেশি প্রেশার নিয়ে ফেলে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার বায়োলজিতে যেই 30 আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে 20-20 করে আছে, সেখানে দেখা যাবে যে তার প্রস্তুতিটা কিন্তু অনেকটা ঘাটতি পড়ে যাবে। তো আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে যে কৃষিগুচ্ছের জন্য 12 তারিখের আগ পর্যন্ত সবাই বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, যদি খুব ভালোভাবে বলি, বায়োলজির 30, ফিজিক্সের 20 এবং ইংলিশের যে 10, এই টোটাল যদি 60 মার্ক হয়, এইখানে যাতে তাদের 55+ শিওর থাকে, এইটা সবার আগে নিশ্চিত করা। এরপরে হলো ফিজিক্সের যে 20, তো ফিজিক্সের 20 গত বছর খুব বেশি সহজ কোশ্চেন করছে মানে এই না যে প্রতি বছর কোশ্চেন খুব সহজ হবে। আমাদের প্রস্তুতি সব মানে সব রকমেরই নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে ফিজিক্সের নেটওয়ার্ক বইটা সলভ করার পাশাপাশি আমার মনে হয় যে ভার্সিটি এ কোশ্চেন ব্যাংকটা টাইপ ভিত্তিক যেই ম্যাথ গুলো থাকে শর্ট সিলেবাসের, সেগুলো খুব খুব ভালো মতো যদি আয়ত্ত কেউ করে, তাহলে তার দ্বারা 15-র নিচে পাওয়া আমার মনে হয় না যে খুব বেশি মানে কঠিন হবে, মানে খুব সহজেই সে 15 পেতে পারবে। তো ওইখানে 55 আর এইখানে যদি কেউ 15 নিশ্চিত করে, তাহলে আমি আশা করি যে এখানেই হলো তার 70 হয়ে যাবে। তো আমার কথা থাকবে, যারা ভার্সিটি প্রিপারেশন নেয়নি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাদের না, তাদের ক্ষেত্রে ম্যাথটাকে এত বেশি জোর না দিয়ে বাকি সাবজেক্ট গুলোকে এমন ভাবে পড়া যাতে সেইখানে তারা 80-র মধ্যে 70 মোটামুটি শিওর থাকে। এরপরে ম্যাথ একেবারেই অনেকে আছে যে দেখবে না, সেটাও উচিত না। আমার মনে হয় যে এইচএসসি তে সবাই খুব ভালো মতোই পড়ছে আর কি, কারণ A+ তো পাওয়া লাগবে, সেই জন্য তো অবশ্যই পড়া লাগছে। তো সেই ক্ষেত্রে এবং তারা কিন্তু খুব বেশি দিন হয়নি যে পরীক্ষা দিয়ে আসছে, মানে রিসেন্টলি তারা এইচএসসি পরীক্ষাটা দিয়েছে। তো আমার খেয়াল থাকবে যে তারা কিছু সহজ সহজ চ্যাপ্টার, যেমন ম্যাট্রিক্স আছে, সরলরেখা আছে, এরপরে কেউ যদি ত্রিকোণমিতিতে ভালো হয় তাহলে তার উচিত এখন ত্রিকোণমিতিটা দেখা। আর অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে অন্তত পক্ষে যদি সময় হয়, মানে আগে মোটামুটি একবার হলেও করা ছিল, সে চাইলে একবার দেখতে পারে 2টা চ্যাপ্টারের মধ্যে একটা। তো রিভাইজ এরকম দেখতে পারো। 3-4টা চ্যাপ্টার, হ্যাঁ 3-4টা চ্যাপ্টার যদি সে একটু দেখে, মানে প্রত্যেক উইকে একটা চ্যাপ্টার সে অন্যান্য পড়ার পাশাপাশি 2 ঘন্টা করে যদি সময় রাখে, এইভাবে করলেও দেখা যাবে যে হলো তার 7-8টা কোশ্চেন কিন্তু খুব কমন পড়বে। আর এইখান থেকে কৃষি মানে ম্যাথ আছে 20 মার্ক, তার মানে এই না যে ইঞ্জিনিয়ারিং টাইপের ম্যাথ দেয়। খুবই ছোট ছোট ম্যাথ দেওয়া হয়, যেগুলো আসলে কেউ যদি একটু সূত্রগুলো ভালো মতো জানে, কয়েকটা অনুশীলনী টাইপ ভিত্তিক প্রশ্ন সলভ করে দেয়, সে আশা করি যে 6টা 7টা পারবে। তাহলে ওইখানে যদি তার 70-এও 4-5 মার্ক কম আসে বা কোনো একটা সাবজেক্ট কঠিন করছে, কেমিস্ট্রি ধরলাম আমি খুব কঠিন করে ফেলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে এই ম্যাথের থেকে কিন্তু এই নাম্বারটা কাভার করে ফেলতে পারবে। তো আলটিমেটলি আমার মনে হয় যে তাদের টার্গেট রাখা উচিত 70 বা 75-এর নিচে কোনোভাবে যাতে না আসে, কিন্তু 80+ পাবে সেই প্রস্তুতি নিয়ে যাওয়া ও ঠিক হবে আর কি, আমার মনে হয়। তো এইভাবে যদি কেউ পড়তে পারে, তার আমার মনে হয় না যে মেডিকেল প্রস্তুতি থাকুক বা ভার্সিটি প্রস্তুতি থাকুক বা ইঞ্জিনিয়ারিং যেটাই থাকুক না কেন, তার দ্বারা কিন্তু খুব সহজে 12 তারিখে ভালো করা কিন্তু খুব পসিবল, বেশি পসিবল। আর এরপরে কেউ যদি 12 তারিখের জন্য খুব ভালো মতো পড়ে, তো তার জন্য তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পরবর্তীতে মানে রাজশাহীর জন্য মানে খুব বেশি পড়া লাগবে এমন তো না। তখন যদি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ব্যাংক কিনে এবং রাজশাহীর স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে থাকে প্রত্যেকদিন কমপক্ষে একটা করে, এরপরে কোশ্চেন গুলো সলভ করতে থাকলো, তাহলে কিন্তু তার জন্য রাজশাহী আর রাজশাহীর কোশ্চেন শিফট ভিত্তিক পরীক্ষা হয়,
কারণ যদি পরে শিফটে পড়ে জাহাঙ্গীরনগরের মতো টপিক গুলো কমন পড়বে, প্রিভিয়াস টপিক গুলো অ্যানালাইসিস করে যদি সে ওইভাবে পড়তে পারে, তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে সিরিয়াল আসাটা খুব কঠিন না। আর জিএসটির বিষয়টা হলো, জিএসটি তে তো অনেক সিট, আর জিএসটি তে মানে কেউ যদি একটু মোটামুটি ভাবেও পরীক্ষা দিয়ে আসে, তারও কিন্তু খুব ভালো করার চান্স থাকে, যেটা আমরা হলো বাস্তব প্রমাণ। আমরা যখন 2021 সালে পরীক্ষা দিয়েছিলাম, আপনার খুব ভালো মতোই জানা আছে, সাস্ট কোশ্চেন করলো, আমরা পরীক্ষার হলে ভাবছি যে আমাদের পরীক্ষায় হয়তো খারাপ হয়েছে, পরে হল থেকে বের হয়ে দেখি যে কারোর মুখেই হাসি নেই, মানে 70+ পাইছে হাতে গোনা কয়েকজন ওই কোশ্চেনে। তো বিষয়টা জিএসটি তে যদি কেউ যেগুলো পারে সেগুলোর মধ্যেই মানে অ্যান্সার করে আসতে পারে মোটামুটি, তাও সে ভালো সাবজেক্টে চান্স পাবে। তো আমি বলবো যে যারা এই এতদিন পরীক্ষা দিছে এখনো চান্স হয়নি, খুবই হতাশায় ভুগতেছে, তো তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আমি জানি এই টাইমে হলো বাসার থেকে সাপোর্ট করে না, সবসময় কথা শোনা লাগে, তারপরে এখন যেহেতু চান্স না পাওয়াটা বাহ্যিক দৃষ্টিতে একটা অন্যায়ের মতোই আর কি, কিন্তু আসলে এটা অন্যায় না। তারপরেও বলবো যে তোমরা ওইসব কথা কান না দিয়ে নিজের প্রস্তুতিকে, নিজের রুটিন ঠিক মতো সাজাও, এবং তোমার যে টার্গেট সেই টার্গেটটা তুমি ফিল আপ করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। তাহলে এই তিনটা জায়গার মধ্যে আমি আশা করি যে একেবারে কৃষি উচ্চতেই সবার চান্স পাওয়া পসিবল। আর একটা জায়গায় যখন তুমি চান্স পেয়ে যাবা, তখন এরপরে তুমি না পড়েও যেখানেই পরীক্ষা দিবা দেখবা তোমার সিরিয়াল আসছে। এটাই কিন্তু আসলে মানে বাস্তবতা। যারা তোমাদের সিনিয়র আছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, তুমি তাদের কাছে শুনলেই বুঝবা, মানে এখানে সবাই পড়াশোনা করছে, একটা জায়গায় চান্স পাওয়াটাই সবচেয়ে জরুরি। চান্স পাওয়ার পরে তুমি এমনিতেই খুব ভালো দেখবা আহ, পারা শুরু করে যাবে আর কি। যে কোনো কনফিডেন্স জায়গায় চলে আসে। পরীক্ষা দিলেই তখন তোমার কাছে মনে হবে জিনিসটা সহজ। এইটাই। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে তোমাদের কিন্তু হতাশ হলে চলবে না। তোমাদের কিন্তু মানে পারিপার্শ্বিক অনেকে অনেক ধরনের কথা বলবে, এখন তুমি যদি সেই কথা শুনে হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দাও, তাহলে তো তুমি আসলে ওই একটা সিট ডিজার্ভ করো না। বোঝা গেছে? তো ওই একটা সিট পেতে গেলে তোমাকে তো একটু হইলেও হাসিল করা লাগবে, একটু হইলেও তো যুদ্ধ করা লাগবে। এই জন্য তো ভর্তি যুদ্ধ বলা হয় নাই। তো মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, অনেকে রাতে ঘুম আসে পড়তে গেলে। যেভাবেই হোক না কেন, মানে মনের বিরুদ্ধে, যে সবকিছুর বিরুদ্ধে যে তোমাকে রুখে দাঁড়াইতে হবে এবং তোমাকে তোমার যে লক্ষ্যটা এটা পূরণ করতে হবে। তো এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো আমাদেরকে। আর ভাই কিন্তু অনেক সুন্দরভাবে বলে দিচ্ছে আসলে কিভাবে কোন দিকে গুরুত্ব দিবা, কিভাবে কি করবা। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে এই টাইপের নর্মাল এক্সাম গুলোর ক্ষেত্রে তুমি যদি নর্মালি কোশ্চেন ব্যাংক গুলাই দেখো, তো ওই টপিক থেকে যদি প্রশ্ন 20টা আসে, তো দেখা যায় যে কোশ্চেন ব্যাংক রিলেটেড টপিক থেকে দেখা যায় যে 15টা কোশ্চেন চলে আসতেছে। তুমি 15টাই পারো পারি, সেই 15টা এনশিওর করো যে আমি 15টা যাতে পারি, তাহলে তো তুমি অনেক মার্ক এগিয়ে গেলে। তো আহ এবারেও আরো অনেক মানে ট্যাকটিক্স আছে, আমরা এটা নিয়ে খুব সামনে আলোচনা করবো আরো। তো আমরা জাস্ট তোমাদেরকে আমাদের আজকে যে এক্সাম ব্যাচ এটার কথাও বলতে আসছিলাম, যে আমাদের ব্লাস্টার অর্থাৎ আমরা যত গুচ্ছ পদ্ধতি আছে সবগুলো আমরা ব্লাস্ট করে দিব। এই ব্লাস্টার এক্সাম ব্যাচ এটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করতেছিলাম। আমাদের এখানে প্রায় 70+ এক্সাম থাকবে। আর ভাই যেহেতু বললো এগ্রি পর্যন্ত আমাদের কোর্স প্ল্যান পুরো সাজানো, তোমরা কোর্স প্ল্যানটা দেখে নিও। তো ওইভাবে যদি আগানো হয়, তো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়া আছে, অর্থাৎ তুমি প্রত্যেকটা চ্যাপ্টার আরো ভালোভাবে দক্ষতা অর্জন করতে করে সেগুলোর উপরে পরীক্ষা দিতে পারছো। তো 50 মার্কসের মতো এক্সাম, আর এরপরে তো রিভিশন এক্সাম আছে। তার মানে তোমার এক্সাম দেওয়ার মাধ্যমে দেখা গেছে বইগুলা 3 থেকে 4 বার শেষ হয়ে যাবে। আর ফাইনাল মডেল টেস্ট তো চলবে, অর্থাৎ প্রত্যেকটা ভার্সিটির এক্সামের আগে ওই ভার্সিটি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট হবে। তো আমাদের কোর্স ফি হলো 299 টাকা মাত্র। তো আমরা এর সাথে আরেকটা ঘোষণা দিতে চাচ্ছি যে যদি তোমরা একজন ভর্তি হও তাহলে সেটা 299 টাকা থাকতেছে, বাট যদি 2 জন ভর্তি হও, অর্থাৎ তুমি এবং তোমার ফ্রেন্ড একসাথে ভর্তি হলে, তাহলে আমরা কোর্স ফিটা তোমাদের 2 জনের জন্য একসাথে কমিয়ে আমরা সেটা 500 টাকায় নিয়ে আসবো। অর্থাৎ 2 জনের পক্ষে এটা 250 টাকা চলে আসতেছে, এবং যদি 3 জন হয় তখন এই টাকাটা আরো কমে আসবে। তখন টাকাটা আমরা তোমাদের জন্য রাখতে হলো 750 টাকা 3 জনের। তো এটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা তোমাদের ফ্রেন্ড বা তোমাদের কাছের মানুষজন যারা আছে তাদেরকে নিয়ে ভর্তি হওয়া কিনা। ঠিক আছে? আহ আই থিঙ্ক আমরা আমাদের কোর্স সম্পর্কিত বলে দিছি সকল কথাবার্তা। তো এখন তোমাদের প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আমাদের সেশনটা শেষ করে দিই। সবাই সাস্টের জন্য হ্যাঁ, গাইডলাইন হ্যাঁ, হ্যাঁ, ওইটা তুমি একটু বলো, না আমি বলবো? আপনি বলেন, তারপরে আমি। নর্মালি সাস্টের ক্ষেত্রে সাস্টের কোয়েশ্চেন আমরা তো যখন এক্সাম ছিলাম তখন সাস্ট গুচ্ছর ভিতরে ছিল।
তো তখন থেকে 2 বছর যখন ফার্স্ট পরপর প্রশ্ন করলো, দেখা গেছে যে ফার্স্টের ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা পোর্শনের কোশ্চেন গুলো একটু হার্ড আসে। আসলে ওইটা আসলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডেরও বেশি বলা যায়, কারণ আমরা যখন এক্সাম দিচ্ছিলাম তো দেখা গেছে যে আমাদের যারা ফ্রেন্ডরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে তারাও ম্যাথে অত ভালো করতে পারে, অর্থাৎ তাদের গুচ্ছ চান্স, মানে যেহেতু ম্যাথ দাঁড়াইছিল এই কারণে তাদের গুচ্ছ চান্স হওয়াটা টাফ হয়ে গেছিল, মানে এত কঠিন প্রশ্ন করছিল। তো ম্যাথের দিকে যদি কেউ ম্যাথ দাঁড়ানোর চেষ্টা করে অর্থাৎ তার সেইভাবে যেন প্রিপারেশনটা থাকে সাবজেক্টের ক্ষেত্রে। আর এ বাদে বায়োলজি কেমিস্ট্রি যে সাবজেক্ট গুলো আছে এগুলো আমি তোমাদেরকে একটাই সাজেশন দেবো, কোশ্চেন ব্যাংক গুলাই দেখতে হবে। নতুন করে কোনো কিছু দেখার দরকার নেই, ওইভাবে যেটা করছো সেটাই তুমি আরেকবার রিভাইজ দাও, আবার ঝালাই দাও। আর আমার মনে হয় দুইটা এক্সাম একই সাথে হচ্ছে, সাস্ট এবং ডেন্টাল। তো এটা তোমরা কয়জন সাস্টেরই বা মনে হচ্ছে যে যারা সিলেটে আছে তারা বেশিরভাগ অংশগ্রহণ করতে পারে, আর বেশিরভাগ হয়তো বা ডেন্টাল অংশগ্রহণ করতে পারে। আর এই বাদে আমরা কিছু বলতে চাও? এটাই আসলে শুধু সাস্ট না, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ভালো করার মূল মন্ত্রই হলো একবার তো সবাই পড়াশোনা করে ফেলছে অ্যাডমিশন জার্নিতে, এরপরে যেইখানে মানে বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো সেটা চান্স পাওয়ার মেইন মন্ত্রটাই হলো সেই বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা এবং সেই টপিকটা মানে ধরে ধরে সলভ করা। কেউ যদি প্রত্যেকটা টপিক টাচ করে সে 80% উপরে কোশ্চেন হুবহু কমন পাবে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হোক, সাস্টের জন্য হোক, কৃষির জন্য, সব জায়গার জন্য এই কথাটা আর কি প্রযোজ্য। আমি বলবো যে তোমরা যেখানে পরীক্ষা দিবা না কেন অন্তত পক্ষে 10 দিন সময় হাতে নিয়ে সেই কোশ্চেন ব্যাংকটা একবার ফার্স্টে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখো, যাতে তোমার টাইপ গুলো মাথার মধ্যে ঢুকে যায় খুব ভালো মতো। এই জন্য আমরা দেখবো, তোমরা এতদিন তো কোচিং এ পড়ছো, সবাই চেষ্টা করে যে কোশ্চেন ব্যাংকের উপর একটা পরীক্ষা নেওয়ার সবার আগে, প্রিভিয়াস 10 বছর কমপক্ষে হইলো। তো তুমি যদি এইটা এনশিওর করতে পারো যে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো একবার দেখছো, তাহলে তুমি ধরেই রাখো যে তুমি ভর্তি পরীক্ষার দিন ওরকম টাইপেরই কোশ্চেন পাবা। হয়তো মানটা চেঞ্জ করে দিবে, আগে পাস দিয়ে করলে এখন 10 দিয়ে করবে, এরকম টাইপের। তোমরা যারা এবছর জাহাঙ্গীরনগর ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমরা প্রত্যেক সেটেই প্রায় বিএমআই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু এবছর মানে দিছে। তো তোমরা খেয়াল করে দেখো তো, টপিকটা কিন্তু বিএমআই ছিল কিন্তু সবার কোশ্চেন কিন্তু একরকম ছিল না। কাউকে বলছে যে 45 কেজি ওজন আছে দেওয়া তার, আর উচ্চতা দেওয়া আছে হলো 1.62 মিটার। তো তার ক্ষেত্রে হলো বলছে যে বিএমআই এর সর্বোচ্চ স্বাভাবিক মানের সর্বনিম্ন স্তরে পৌঁছাতে তার ভরের কি পরিবর্তন হইতে হবে। আবার অন্য সেটে বলছে অনেক সময় যে উচ্চতা বের করতে, আবার কোন কোন সেটে বলছে যে ব্যাধিগ্রস্ত স্থূলতা বের করতে হইলে তার ভরের কি পরিবর্তন করা লাগবে বা উচ্চতার কি পরিবর্তন করা লাগবে। মানে টপিকটা কিন্তু ছিল স্থূলতা, বা স্পেসিফিক করে যদি বলি তাহলে বিএমআই ছিল, কিন্তু কোশ্চেনটা কিন্তু তোমার ঘুরাই দিছে। তো আলটিমেটলি এরকম টাইপ, তুমি এরকম একটা টপিক বুঝলা যে সাস্টে হলো বিএমআই থেকে প্রায় প্রতি বছর কোশ্চেন করে, তাহলে তুমি বিএমআই টপিকটা এমন ভাবে পড়বে যাতে যেইভাবেই ঘুরাই দিই তুমি দরকার হয় কোশ্চেন বানাও 3টা কোশ্চেন ওই টপিক থেকে। কারণ প্রত্যেকটা টপিক তো অধ্যায়ের টপিকটা খুব সিলেক্টিভ। যেমন আজকের কথাই বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের ফিজিক্স এর কোশ্চেনের কথা যদি আমি বলি, ফিজিক্স তো অনেক কঠিন কোশ্চেন আসছে, কিন্তু রিটেনে যদি তুমি দেখো যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো এই সার্কিট থেকে, এমন কোনো বছর নেই যে বছর কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরে আসে নাই। আমি আমার স্টুডেন্টকে হলো এই বিগত 10 দিনের মধ্যে সার্কিট মানে 10টা 15টা সলভ করাইছি। তো এই যে টপিকটা আজকেও পরীক্ষার মধ্যে 4টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু দেখো, অধ্যায় কিন্তু প্রায় 14টার ছিল, তার মধ্যে কিন্তু সেই সার্কিটটাকেই কিন্তু এই বছর আবারও দেওয়া হয়েছে। হয়তো কোশ্চেনের মান, তারপরে কোশ্চেনের মানটাই চেঞ্জ করে দিছে, ওরকম টাইপের কোশ্চেনই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে দিছে আর কি। তো এইটাই হলো মেইন কথা আর কি, তুমি হলো কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করো, এই জন্য সব থেকে ভালো তুমি ভার্সিটি এই কোশ্চেন ব্যাংকটা যদি পড়ো, সেখানে তো সব টাইপের ম্যাথ আছে এবং খুব বেশি বড় না, ওরা খুব ছোটর মধ্যে মানে সব টপিক শেষ করার চেষ্টা করছে। আমার মনে হয় যারা এখনো পড়োনি এই কোশ্চেন ব্যাংকটা তারা খুব মানে কিনে ফেলো, কিনে বারবার পড়ো এইভাবে। আর যারা আছে এবং পড়তেছো তোমাদেরকে বলবো তোমরা এইগুলোকেই খুব ভালো মতো আয়ত্ত করো, তাহলেই তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব বেশি কঠিন হবে না, যদি তোমার বেসিক মোটামুটিও ক্লিয়ার থাকে। একাডেমিকে যদি তুমি খুব ভালো ছাত্র হয়ে নাও থাকো, তাও তুমি যদি এরকম কোশ্চেন ব্যাংক সলভ করেও পরীক্ষা দিতে যাও, তুমি চান্স পাওয়ার মতো যোগ্যতা নিয়ে যাইতে পারবা। এটাই হলো আমার কথা। হ্যাঁ, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আসলে গুরুত্বপূর্ণ। এটা আসলে বলা যায় ভার্সিটি অ্যাডমিশনের অনেকে বলে বাইবেল। যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যে বইটা আছে ওইটাও একটা ইঞ্জিনিয়ারিং এর জন্য মেইন কি বলে রোল প্লে করে। অ্যাডমিশনের জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও সেম। ঠিক আছে।
তো আর কোনো কোয়েশ্চেন আমরা দেখতেছি না, তো ওগুলো আমরা ব্যাপারে শেষ করতে পারি কি পারি? হ্যাঁ, শেষ করা যাইতে পারে। আমরা ধাপে ধাপে তো আরো ওদের সামনে আসবো। জি। আসলে অনেকদিন আমাদের মানে পেজের থেকে অ্যাক্টিভিটি নেই, শিক্ষার্থী সংখ্যা অনেক কম। আরো একটা ঘোষণা দিই, এখন থেকে আমরা চেষ্টা করব আগের মতো আর কি আবারও তোমাদের সামনে বিভিন্ন প্রোগ্রাম প্লাস বিভিন্ন কোর্স নিয়ে আসবো, এবং সবসময় আমাদের কোর্স ফি অনেক কম থাকবে, বা আমরা অনেক কিছুই ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীদের। আমাদের মূল লক্ষ্যই পুরো বাংলাদেশের মধ্যে তোমরা যারা শিক্ষার্থী আছো, অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য পড়াটা কিভাবে সহজ হয়, কিভাবে আমরা তোমাদেরকে বড় ভাইয়ের মতো গাইড করতে পারি, সেই জিনিসটাই আমাদের প্রধান লক্ষ্য। টাকা ইনকাম করা হলো পরের লক্ষ্য আর কি, মানে এটা ম্যান্ডেটরি না। কিন্তু আমাদের নোমর একাডেমি সবসময় একটা লক্ষ্য থাকবে, শিক্ষার্থীদের সঠিক গাইডলাইনের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের পেজ থেকে। আমরা চাচ্ছি যে শিক্ষাটাকে আমরা যেন সর্বসাধারণদের পৌঁছে দিতে পারি। আসলে টাকার জন্য হ্যাঁ, আসলে শিক্ষার্থী যেন না আটকে থাকে, এটা আমাদের কখনোই কাম্য না আমাদের জন্য। আর আমরা বড় বড় কথা বলি আর না বলি, কিন্তু আমরা এটা মেনে চলবো এবং সামনেও চলবো অবশ্যই। তো তোমাদের জন্য আমরা অলওয়েজ থাকবো, সে যে যে প্রয়োজনই হোক না কেন। তো ঠিক আছে। আর তোমাদের যদি ছোট ভাই থাকে তাদের বলে দিও, আমাদের সামনে এইচএসসি 25-এর জন্য আমরা কিন্তু একটা ফ্রি একাডেমিক কোর্স চালু করবো আমাদের পেজে। সেখানে আমরা তাদেরকে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ এগুলা একাডেমিকে কিভাবে সহজে প্লাস আনা যায় সেটা আমরা কমপ্লিট করে রাখবো। তো এটার সামনে আরো ঘোষণা আসবে। তো আজকে আই থিঙ্ক এই পর্যন্তই। তো ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ধন্যবাদ সবাইকে।